কোরিয়ান ভাষা শিখতে গিয়ে একটা সমস্যায় আমরা প্রায় সবাই পড়ি, তাই না? অনেক শব্দ হয়তো জানি, কিন্তু যেই না একটা বাক্য বানাতে যাই সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা কোরিয়ান ভাষার এই সবচেয়ে বড় রহস্যটার সমাধান করব। চলুন একসাথে জেনে নিই কিভাবে কোরিয়ান ক্রিয়াপদ আর বিশেষণগুলো বাক্যের প্রয়োজনে নিজেদের রূপ বদলে ফেলে। কোরিয়ান বাক্য তৈরির পুরো সফরটা আমরা এই 5টা সহজ ধাপে পার করব। মানে প্রথমে বুঝব কেন শব্দগুলো বদলায়, তারপর শব্দের আসল গোড়াটা খুঁজে বের করব। এরপর শিখব সবচেয়ে জরুরি নিয়মটা, সেটা দিয়ে বিভিন্ন কাল তৈরি করব। আর শেষে আমরা নিজেরাই শব্দ জুড়ে জুড়ে বাক্য বানাবো। তাহলে শুরু করা যাক। চলুন একদম গোড়া থেকে শুরু করি। আচ্ছা, আমাদের সাথে এমনটা কি হয় না যে অনেক কোরিয়ান শব্দ জানা আছে, কিন্তু যখনই একটা পুরো বাক্য বলতে যাই তখনই মনে হয় আরে কিছু একটা তো ভুল হচ্ছে। এই সমস্যাটা কিন্তু নতুন শিক্ষার্থীদের মধ্যে খুবই কমন একটা ব্যাপার। এই প্রশ্নটাই কিন্তু সবকিছুর মূলে। আমরা ডিকশনারিতে শিখি খাওয়া মানে মখ দা, কিন্তু কথা বলার সময় বা লেখার সময় ওটা ব্যবহার করলেই ভুল হয়ে যায়। কারণটা হলো ডিকশনারির শব্দগুলো একদম কাঁচামালের মতো, ওগুলোকে সরাসরি বাক্যে বসানো যায় না। তাহলে উপায়টা কি? চলুন সেটাই দেখি। এই যে দেখুন, স্ক্রিনে কত পরিষ্কার করে দেখানো হয়েছে। ডিকশনারির ওই মক্তা শব্দটাই প্রয়োজন মতো কেমন চেহারা বদলে ফেলছে। কখনো হচ্ছে মগনিন্দা মানে খাই, কখনো মগ অত্তা মানে খেয়েছিলাম, আবার কখনো মগেত্তা মানে খাবো। শব্দের এই যে রূপ বদলানোর খেলা, এটাকেই বলে কনজুগেশন। এই যে এত এত পরিবর্তনের কথা শুনলাম, এই জটিল ধাঁধার সমাধান কিন্তু লুকিয়ে আছে খুবই সহজ একটা জিনিসের মধ্যে। আর সেই জিনিসটা হলো শব্দের স্টেম বা মূল অংশটা খুঁজে বের করা। এটাকেই বলতে পারেন কোরিয়ান ব্যাকরণের গোপন চাবিকাঠি। এই স্টেম জিনিসটা কি? ভাবুন তো, এটা হলো একটা গাছের শিকড়ের মতো। এটাই হলো শব্দের ভিত্তি, যার সাথে নানান লেজ বা এন্ডিং জুড়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। একবার যদি এই স্টেমটা ঠিকঠাক চিনতে পারা যায়, তাহলে কোরিয়ান ব্যাকরণের অর্ধেক যুদ্ধ কিন্তু জেতা হয়ে গেল। দেখুন, ব্যাপারটা আসলে কত সোজা। যে কোনো ক্রিয়াপদ নিন, যেমন ধরুন খাদা, গাদা, যার মানে হলো যাওয়া। সেখান থেকে শুধু শেষের থাদা অংশটাকে সরিয়ে দিন, যা পড়ে রইল মানে খা, গা, ওটাই হলো এর স্টেম। আর আমাদের সব কাজ কিন্তু এই স্টেমকে নিয়েই হবে। এবার আমরা সেই ম্যাজিক নিয়মটা শিখব, যেটা কোরিয়ান কনজুগেশনের প্রায় ৮০% নিয়ন্ত্রণ করে। এই একটা নিয়ম যদি বোঝা যায়, তাহলে বেশিরভাগ শব্দের পরিবর্তন নিজেরাই করা যাবে। আর এই নিয়মটা পুরোপুরি নির্ভর করে স্টেমের শেষ স্বরবর্ণ বা ভাওয়েলের ওপর। নিয়মটা একদম জলের মতো সোজা। শুধু দেখতে হবে স্টেমের শেষ স্বরবর্ণটা কি। যদি সেটা আ বা ও হয়, তাহলে তার সাথে যোগ হবে আ। আর যদি এই দুটো ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকে, তাহলে যোগ হবে অ। ব্যাস, এইটুকুই। অবিশ্বাস্য হলেও সত্যি, এই ছোট্ট নিয়মটাই কিন্তু সব কিছু ঠিক করে দেয়। তবে হ্যাঁ, একটা খুব কমন ব্যতিক্রম আমাদের মনে রাখতে হবে। যেসব ক্রিয়াপদ হাদা, হা দা দিয়ে শেষ হয়, যেমন কংবু হাদা বা পড়াশোনা করা, সেগুলোর ক্ষেত্রে স্টেম হা এর সাথে ইয় জুড়ে ওটা হ্যাঁ হয়ে যায়। তাই কংবু হাদা অতীতকালে হয়ে যায় কংবু হেত্তা। তো নিয়ম তো শেখা হলো, এবার আসল মজা। চলুন এই নিয়মগুলো ব্যবহার করে আমরা এখন অতীত, বর্তমান আর ভবিষ্যৎকাল তৈরি করি। আমরা এখানে প্লেন ফর্ম বা সাধারণ রূপটা ব্যবহার করছি, যেটা সাধারণত লেখালেখি বা খুব কাছের বন্ধুদের সাথে কথা বলার সময় কাজে লাগে। বর্তমানকাল তৈরি করাটা খুবই সোজা। শুধু দেখতে হবে স্টেমটা কি দিয়ে শেষ হচ্ছে। যদি স্টেমের শেষে ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট থাকে, যেমন মকের ক্ষেত্রে, তাহলে যোগ হবে নিন্দা, নিন্দা। আর যদি স্টেমের শেষে স্বরবর্ণ বা ভাওয়েল থাকে, যেমন খা, গা, তাহলে শুধু একটা ন, ওর নিচে বাচ্ছিম হিসাবে বসবে, আর শেষে তা মানে নিন্দা। অতীতকাল বানানোর জন্য আমাদের সেই ম্যাজিক স্বরবর্ণের নিয়মটাই আবার কাজে লাগবে। স্টেমের শেষ স্বরবর্ণ যদি আ বা ও হয়, তাহলে যোগ হবে আত্মা, আর অন্য কোনো স্বরবর্ণ হলে যোগ হবে অত্তা। আরেকটা মজার ব্যাপার দেখুন, গাদার স্টেম গায়ের সাথে যখন আত্মা যোগ হচ্ছে, তখন দুটো আ মিলেমিশে একটা হয়ে যাচ্ছে, আর শব্দটা হয়ে যাচ্ছে গাত্তা।
আর ভবিষ্যৎকাল? আরে, এটা তো সবচেয়ে সহজ আর আমার তো সবচেয়ে প্রিয়। এখানে কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের নিয়মকানুন নেই। স্টেম যাই হোক না কেন, চোখ বন্ধ করে তার সাথে শুধু কেত্তা গেত্তা যোগ করে দিলেই ভবিষ্যৎকাল রেডি। যেমন মক্তা হয়ে যায় মখগেত্তা, আর খাদা হয়ে যায় খাগেত্তা। কি সহজ, তাই? এই স্লাইডটা হলো আমাদের আজকের আলোচনার একটা চমৎকার সারাংশ। এখানে খুব কমন 3টে ক্রিয়াপদ মক্তা, গাদা আর খুম্বুহাদা কিভাবে 3টে কালে বদলে যাচ্ছে তা এক নজরে দেখানো হয়েছে। চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পরে প্র্যাকটিস করার জন্য এটা একটা দারুণ চিট শিট হিসেবে কাজ করবে। একটা প্রশ্ন নিশ্চয় মনে আসছে, ক্রিয়াপদের কথা তো হলো, কিন্তু বিশেষণ বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে? একটা দারুণ খবর আছে। বর্তমানকালে আর প্লেন ফর্মে এগুলোর কোনো পরিবর্তনই হয় না। যেমন আছে ঠিক তেমনই বসে যায়। যেমন খিলদা মানে দীর্ঘ। যদি বলতে হয় রাস্তাটি দীর্ঘ, তাহলে সোজা বলতে হবে খিরেন খিলদা। এতক্ষণ ধরে আমরা যে নিয়মকানুন শিখলাম, এবার সেগুলোকে বাস্তবে কাজে লাগানোর পালা। কারণ নিয়ম শেখার আসল আনন্দ তো তখনই, যখন আমরা নিজেরাই একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারি। চলুন দেখি আমাদের নতুন শেখা দক্ষতাগুলো কেমন কাজ করে। আমাদের প্রথম উদাহরণটা দেখুন, আমি ভাত খেয়েছিলাম। এখানে মূল ক্রিয়াপদ মক্তা, মকদা অতীতকালের নিয়মে বদলে গিয়ে হয়েছে মগত্তা, মগত্তা। নানেন ভাবেল মগত্তা, নানেন ভাবেল মগত্তা। দেখুন কি সুন্দর একটা সম্পূর্ণ আর ব্যাকরণগতভাবে সঠিক কোরিয়ান বাক্য। এখানে অতীতকালের আর একটা উদাহরণ দেখা যাক। আমি বন্ধুর সাথে দেখা করেছিলাম। মূল ক্রিয়াপদ মান্নাদা থেকে এটা হয়েছে মান্নাত্তা। এখানেও দেখুন স্টেমের আ আর শেষের আ মিলে একটা হয়ে গেছে, নানেন ছিঙ্গুরের মান্নাত্তা। আর এটা হলো বর্তমানকালের একটা উদাহরণ, আমি বাড়ি যাই। এখানে ঘাদা গাদা বদলে গিয়ে হয়েছে ঘান্দা, গান্দা, কারণ এর স্টেমটা স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে। নানন জিবে খান্দা, নানন জিবে গান্দা। এখন এই নিয়মগুলো ব্যবহার করে তো অগণিতের নতুন বাক্য তৈরি করা সম্ভব। তাহলে কোরিয়ান বাক্য তৈরির মূল চাবিকাঠিটা এখন আমাদের হাতে। এখন আমরা আর শুধু বিচ্ছিন্ন শব্দ জানি না, আমরা জানি কিভাবে সেই শব্দগুলোকে প্রাণ দিয়ে একটা বাক্যে পরিণত করতে হয়। এই ভিত্তিটা ব্যবহার করে এখন থেকে আরও অনেক জটিল বাক্য বোঝা আর তৈরি করা সম্ভব। এখন প্রশ্ন হলো, এই নতুন জ্ঞান দিয়ে প্রথম কোন কোরিয়ান বাক্যটা তৈরি করতে ইচ্ছে করছে?